আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে ক্লাস 7 বিজিএস এটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ ক্লাস 7 এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মূল টপিকসটা হলো 6 দফা আন্দোলন। ওকে, পার্ট 3 এর 6 দফা আন্দোলন এটা নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলছি যে এর আগে কিন্তু আমরা তোমাদের জন্য এই সাবজেক্টে অনেকগুলো ভিডিও আপলোড করে রেখেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো যদি না দেখে আসো, তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে তোমরা তোমাদের ভিডিওগুলো পেয়ে যাবে। সেখান থেকে তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে। এখানে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও করে রেখেছি, কারণ এখানে যে ভিডিওগুলো করেছি এগুলো দেখলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো তোমাদের দেখাটা অনেকটাই সহজ হবে। এবার আসো আমরা কোন প্যাটার্নে আলোচনা করি সে সম্পর্কে তোমাদেরকে বলছি। আমরা মূলত এমসিকিউ এবং সিকিউ দুইটা ধাপকে রেখেই আমরা কিন্তু আলোচনা করে থাকি। অর্থাৎ মূল বই থেকে তোমাকে আমরা এমসিকিউ গুলো করে দেব, সেই সাথে সাথে সৃজনশীলের ক এবং খ নাম্বার প্রশ্নের যে উত্তরগুলো আসবে সেগুলো আমরা তোমাদের এখান থেকে করে দেব। আর বাকি যে ঘ এবং ঘ থাকবে সৃজনশীলের, সেগুলো আমরা পরীক্ষার আগে তোমাদেরকে সৃজনশীল সহ এবং শর্ট সাজেশন সহ সেগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করে দেব। অতএব তাহলে চলো আজকের দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো, 6 দফা আন্দোলন। 6 দফা আন্দোলন কি সেই সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। 1966 সালের 5ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। দেখো, লাহোরে কোথায় সম্মেলন অনুষ্ঠিত হয়? অর্থাৎ কত তারিখে? 1966 সালের 5ই ফেব্রুয়ারি। এখানে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের বাঙালি সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য 6 দফা কর্মসূচি ঘোষণা করে। শেখ মুজিবুর রহমান কোথায় ঘোষণা করে? এই যে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের বাঙালি সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য তিনি 6 দফা ঘোষণা করেন। এই 6 দফা ছিল মূলত সাহিত্য শাসনের দাবি। দেখো, এই 6 দফা কি ছিল? মূলত সাহিত্য শাসনের দাবি। তিনি কিন্তু দেশ ভাগের জন্য কোনো কথাই বলেননি। তারপরে দেখেন, এই জায়গায় একটু খেয়াল করো, পাকিস্তানের সাথে যুক্ত থেকেই পূর্ব পাকিস্তানের শাসনের দায়িত্ব ক্ষমতা থাকবে পূর্ব পাকিস্তানের মানুষের হাতে। তারপর দেখো, 6 দফা কর্মসূচি। 6 দফা কর্মসূচিটা কি সেটা দেখো। 1940 সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকারের যুক্তরাষ্ট্র রূপে গড়তে হবে। তাতে সংসদীয় পদ্ধতি সরকার থাকবে, সকল নির্বাচন সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটে অনুষ্ঠিত হবে, আইনসভা সমূহের সার্বভৌমত্ব থাকবে। ওকে, তারপর দেখো এখানে আরেকটা আছে ফেডারেল বা কেন্দ্রীয় সরকারের এখতিয়ার কেবলমাত্র দেশ রক্ষা ও পররাষ্ট্রীয় বিষয় দুটি থাকবে, আর অবশিষ্ট সমস্ত বিষয় প্রদেশের হাতে থাকবে। হ্যাঁ, সবকিছু প্রদেশের হাতে থাকবে, শুধুমাত্র দেশ রক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক যে দায়িত্বটা এটা শুধু ফেডারেল বা কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে। পূর্ব পশ্চিম পাকিস্তানের জন্য দুটি সম্পূর্ণ পৃথক অথচ সহজে বিনিয়োগ যোগ্য মুদ্রা প্রচলন করতে হবে। এই ব্যবস্থা অনুসারে মুদ্রা কেন্দ্রের প্রাদেশিক সরকারের হাতে থাকবে। দুই অঞ্চলের জন্য দুটি স্বতন্ত্র কেন্দ্রীয় ব্যাংক থাকবে, অথবা দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে, কিন্তু পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হতে পারবে না। ওকে, তারপরে তাদের যে আরেকটা দাবি ছিল চতুর্থ, সেটা হলো সকল প্রকার কর, তারপরে খাজনা ধার্য এবং আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকবে। আঞ্চলিক সরকারের আদায়কৃত খাজনার নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা হয়ে যাবে। 5 নম্বরে আছে দুই অঞ্চলের প্রাদেশিক মুদ্রা আয়ের পৃথক পৃথক হিসাব রাখতে হবে এবং দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রা যার যার এখতিয়ার থাকবে, এবং কেন্দ্রীয় সরকারের জন্য উভয় অংশ সমান অথবা নির্ধারিত আনুপাতিক হারে বৈদেশিক মুদ্রা প্রদান করবে। আঞ্চলিক সরকারি বিদেশের সাথে বাণিজ্য চুক্তি ও আমদানি রপ্তানি করার অধিকার পাবে। তারপরে দেখো, পূর্ব পাকিস্তানের জন্য আলাদা একটি আধা সামরিক বাহিনী গঠন করতে হবে। এই ছিল হলো তোমাদের কি 6 দফা। ঠিক আছে, এই 6 দফার ভিত্তিতেই কিন্তু তিনি কি চেয়েছিলেন? পাকিস্তানের লাহোরে এই যে এখানে কিন্তু 1966 সালের 5ই ফেব্রুয়ারি এই সম্মেলনে তিনি কিন্তু এই দাবিগুলো উত্থাপন করেছিলেন, 6 দফা। ওকে, এরপরে দেখো 6 দফা দাবির প্রতিক্রিয়া। 6 দফা দাবি যখন উত্থাপন করা হয় তার প্রতিক্রিয়ায় কি হয় সেটা আমরা একটু দেখব। 6 দফা দাবি দেখে শঙ্কিত হয়ে যান সামরিক শাসক জেনারেল আইয়ুব খান।
আসলে তারা যে রাজনৈতিকভাবে অদূরদর্শিকতা ছিল সেটা তাদের প্রত্যেকটি কাজকর্মে কিন্তু ফুটে উঠেছিল। তারা যদি আমাদের সাথে যদি বৈষম্য না করত বা অবিচার না করত তাহলে কিন্তু এই সাহিত্য শাসনও চাওয়ার কোনো দরকার ছিল না। যখন সাহিত্য শাসন চায় বা যখন এই ৬ দফা দাবি পেশ করা হয় তখন জেনারেল আইয়ুব খান একদম একবারে ভয়ে শঙ্কিত হয়ে পড়ে। কারণ সাহিত্য শাসন পেয়ে গেলে পূর্ব পাকিস্তান তাদের শোষণ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যদি সাহিত্য শাসন পেয়ে যায় তাহলে পূর্ব পাকিস্তান কি করবে? পূর্ব পাকিস্তান তাদের শোষণ বন্ধ হয়ে যাবে। তাছাড়া একসময় অঞ্চলটি স্বাধীন হয়ে যাওয়ার আশঙ্কাও তারা করত। এর ফলে কমে যাবে তাদের বৈদেশিক মুদ্রার ভাগ। কারণ পূর্ব পাকিস্তানে উৎপাদিত পাট বিক্রির টাকাই ছিল পাকিস্তানের বৈদেশিক মুদ্রার আয়ের সবচেয়ে বড় উৎস। কিন্তু এই টাকা পূর্ব পাকিস্তানের উন্নতিতে ব্যয় না করে ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের সামরিক বেসামরিক ক্ষেত্রে। বড় বড় চাকরিতে বাঙালির খুব কমই সুযোগ দেওয়া হতো। কিন্তু সাহিত্য শাসন পেয়ে গেলে পশ্চিম পাকিস্তানের একচাটিয়া সুবিধা পাওয়া সম্ভব হবে না। তাই আবার শুরু হয় ষড়যন্ত্র। এই সময় সরকার প্রদেশে নানা জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা দিতে থাকে, গ্রেপ্তার হয়রানি শিকার হন তারা। ওকে, তারপরে দেখো এরপরে যেটা আছে সেটা হলো ঐতিহাসিক আগরতলা মামলা। ঠিক আছে, এটা আমরা পরবর্তী ধাপে আলোচনা করব। দেখো এখানে একটু খেয়াল করো, এখানে ১ নাম্বার কাজ সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা ব্যাখ্যা করো। সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা ব্যাখ্যা করো, এটা তোমরা আলোচনা করা হয়েছে, এখান থেকে তোমরা এটা দেখবে। দ্বিতীয় কাজ আছে ১৯৬২ সালে ছাত্র আন্দোলনের কয়েকটি কারণ উল্লেখ করো। ১৯৬২ সালে যে ছাত্র আন্দোলন হয়েছিল তার কয়েকটি কারণ তোমরা কি করবে? আলোচনা করবে। এই যে উপরে আছে, ঠিক আছে, এখান থেকে তোমরা এগুলো দেখে নিবে, এখান থেকে এই কাজগুলো করবে। এই কাজগুলো আমি তোমাদের জন্য HW হিসেবে রাখতে চাচ্ছি। তোমরা এগুলো করবে, যদি না পারো ঠিক আছে তাহলে সেটাও আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেটা কি করে দেব? করে দেব। কিন্তু এর আগে তোমরা আগে চেষ্টা করবে, তোমরা চেষ্টা করে দেখবে যে এগুলো তোমরা করতে পারো কিনা। যদি করতে পারো দ্যাটস ওকে, ডান লিখে যাবে। আর যদি না করতে পারো তাহলে অবশ্যই বলবে যে ভাইয়া আমরা করতে পারছি না, এটা একটু করে দিবেন, আমি অবশ্যই তোমাদের জন্য এটা করে দেব। কিন্তু তার আগে তোমাদেরকে আমি বলি সেটা হলো যে এগুলো কিন্তু তোমার পরীক্ষায় কিন্তু তেমন একটা কাজে আসবে না, ঠিক আছে? কারণ পরীক্ষায় তোমাকে লিখতে হবে কি কি, সেটা হলো যে বহু নির্বাচনী প্রশ্ন, সেই সাথে সাথে তোমার কি সৃজনশীল। ওকে, সৃজনশীলের এই কোশ্চেন গুলো এখান থেকে দিতেও পারে নাও পারে। তবে এর জন্য আমরা তোমাদের জন্য যেটা রেখেছি সেটা হলো যে পরীক্ষার আগে আমরা কিন্তু তোমাদের জন্য সুপার শর্ট সাজেশন, অর্থাৎ প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য সুপার শর্ট সাজেশন করে আমরা তোমাদেরকে কি করব? এমসিকিউ এবং সৃজনশীল দুটোটাই কিন্তু আমরা তোমাদেরকে কি করে দেব? শেয়ার করে দেব, ঠিক আছে? এই চ্যানেলেই আমরা শেয়ার করব, সেখানে তোমরা যদি আমাদের সাথে থাকো তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? পরীক্ষায় যাতে ভালো করতে পারো এবং 100% যাতে কমন পেতে পারো সবকিছু নিয়ে আমরা আলোচনা করব সেই সুপার শর্ট সাজেশনে। আশা করি তোমরা সে অবধি পর্যন্ত থাকবে। আজকের এই ভিডিওটা এখানেই রাখতে চাচ্ছি। আজকে যদি কেউ যদি নতুন করে আমাদের এই চ্যানেলে জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।